খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, কুয়ালালামপুরে সমঝোতা চুক্তি স্বাক্ষর, কর্মী পাঠাতে পারবেন সব রিক্রুটিং এজেন্সি। নজরদারিতে নেই 2000 অবৈধ ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান, বছরে ফাঁকি 200 কোটি টাকার রাজস্ব, মদত দিচ্ছে লাইসেন্সপ্রাপ্ত কোম্পানিও। আমন ধান তুলতে ব্যস্ত দক্ষিণাঞ্চলের চাষিরা, ঘূর্ণিঝড় জাওয়াদের ধাক্কা সামলাতে মরিয়া সবাই। কাটি হালাই যদি 2-4টা পাই, ক্ষতি কি দিয়া পূরণ করবে আমরা খুব চিন্তিত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, সকালে দেশটির রাজধানী কুয়ালালামপুরে দুদেশের মধ্যে সমঝোতা চুক্তি সই হয়েছে। মালয়েশিয়ার পক্ষে দেশটির মানব সম্পদ মন্ত্রী দাতুক সেরি এম সারভানান এবং বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ চুক্তিতে সই করেন। এর ফলে প্রায় 3.5 বছর পর আবারও চালু হতে যাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। জয়েন্ট ওয়ার্কিং কমিটির কয়েক দফা আলোচনার পর নীতিমালা ঠিক হয়েছে, অনুমোদন দিয়েছে দুই দেশের মন্ত্রিসভাও। এবার সব রিক্রুটিং এজেন্সির জন্য সমান সুযোগ থাকবে, কর্মী পাঠানোর ব্যয়ও কমবে। প্ল্যান্টেশন, নির্মাণ সহ বিভিন্ন সেবা খাতে কর্মী নেবে মালয়েশিয়া। সমঝোতা চুক্তির মাধ্যমেই কর্মীর অধিকার ও স্বার্থ সুরক্ষার বিষয়টি নিশ্চিত করা হবে। নিয়ন্ত্রক সংস্থার নজরদারিতে নেই 2000-এর বেশি অবৈধ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। এসব প্রতিষ্ঠান বছরে ফাঁকি দিচ্ছে 200 কোটি টাকার বেশি রাজস্ব, কিন্তু লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানের মদত থাকায় অনেক কোম্পানি থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। তাই আইনে কঠোর বিধান থাকলেও অবৈধ ইন্টারনেট সেবাদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। বৈধ আইএসপির প্রায় সমপরিমাণ, অর্থাৎ 2000-এর বেশি প্রতিষ্ঠান লাইসেন্স ছাড়াই ইন্টারনেট ব্যবসা করছে, যার অর্ধেকের বেশি ঢাকা ও চট্টগ্রামে। স্থানীয় প্রশাসন এবং নিয়োজক সংস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েই চলছে তাদের রমরমা বাণিজ্য। প্রযুক্তিবিদরা বলছেন, লাইসেন্সবিহীন এই প্রতিষ্ঠানগুলো বছরে প্রায় 200 কোটি টাকার রাজস্ব ফাঁকি দিচ্ছে। অন্যদিকে গ্রাহকদের কাছ থেকে আদায় করছে ইচ্ছে মতো সার্ভিস চার্জ। প্রত্যন্ত অঞ্চলে আমাদের ন্যাশনাল আইএসপি বা জোনাল আইএসপি বা এলাকাভিত্তিক আইএসপি যেগুলো আছে, থানাভিত্তিক আইএসপি, তারাও যখন যাচ্ছে তখন তারা বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছে সেই জায়গায় স্বল্প খরচে ইন্টারনেটটা দিতে। তাদের তো সরকারকে ভ্যাট ট্যাক্স কোনো কিছুই দিতে হয় না, এবং ওইখানে যেহেতু প্রতিযোগিতা থাকে না, তারা যেই প্রাইসটা নির্ধারণ করে জনগণের জন্য সেই প্রাইসটাই জনগণ দিতে বাধ্য থাকে। জনবল সংকটের কারণে অবৈধ ব্যবসায়ীদের নজরদারির আওতায় আনা দুরূহ বলে মনে করে নিয়ন্ত্রক সংস্থা। একজন পয়সা দিয়ে আইন মেনে ব্যবসা করছে, একজন অবৈধ ব্যবসা, দুটো তো এক জিনিস হতে পারে না। যে সরঞ্জামাদি ব্যবহার করছে এগুলো অবৈধ, এগুলো আমরা জব্দ করি, জরিমানার আওতায় আনি, ফৌজদারি মামলা দায়ের হয়। কাজে অ্যাকশন যে হচ্ছে তা কিন্তু না। হয়তো আমাদের ওই ধরনের জনবল নাই যে যেভাবে পাবলিক প্রত্যাশা করে সেইভাবে হয়তো আমরা এগোতে পারছি না। অনুমোদনহীন আইএসপিদের ব্যান্ডউইথ সরবরাহ করে সহযোগিতা করছে কিছু লাইসেন্সধারী আইএসপি। নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির নীতিমালায় বলা হয়েছে, ব্রডব্যান্ড সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো একে অপরের মাঝে ব্যান্ডউইথ শেয়ার করতে পারবে না। কেউ যদি আইনের ব্যত্যয় ঘটিয়ে ইন্টারনেট ও ব্যান্ডউইথ সেবা দেয়, তবে অনধিক 10 বছরের কারাদণ্ড অথবা 300 কোটি টাকার জরিমানার বিধান রাখা হয়েছে, অথবা উভয় দণ্ডেই দণ্ডিত হতে পারে। শুধু অবৈধ আইএসপি বন্ধ করলে হবে না, 2-4টা এমন নিদর্শন দেখাতে হবে যে বৈধ আইএসপি যখন অবৈধ আইএসপিকে সেবা দিচ্ছে বা তাদেরকে সার্ভিস দিচ্ছে, তারাও অবৈধ কাজটাই করছে। আমরা চাই যে দুই জায়গাতেই সরকার যাতে একটা কঠিন অ্যাকশনে যায়। দেশে বৈধ আইএসপিদের গ্রাহক আছে প্রায় 1 কোটি। এর বাইরে অবৈধ আইএসপিদের কাছ থেকে সেবা নিচ্ছে আরও 40 লাখের বেশি গ্রাহক। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। আমন ধান তুলতে ব্যস্ত সময় কাটছে ভোলার প্রত্যন্ত অঞ্চলের নারী পুরুষদের। ঘূর্ণিঝড় জাওয়াদের ধাক্কা সামলাতে মরিয়া সবাই, তাই পানিতে ডুবে থাকা ফসল তুলে সংরক্ষণের চেষ্টা চলছে নিজস্ব প্রচেষ্টায়। লাভের মুখ না দেখলেও কিছুটা আবাদ যেন ঘরে আনা যায়, সেই চেষ্টা সবার। যেন দম ফেলারও সময় নেই। দিনের প্রতিটি মুহূর্তই গ্রামের নারী পুরুষরা সমান তালে চালাচ্ছেন তাদের কর্মযজ্ঞ। মাঠে চুলো বানিয়ে ধান সিদ্ধ করে চলছে রৌদ্রে শুকোনোর কাজ। এভাবেই মাঠের পর মাঠ পানিতে ডুবে থাকা আমন ধান জমি থেকে আগাম কেটে সংরক্ষণের চেষ্টায় ব্যস্ত চাষিরা। পানি তলাইয়া যাইতে আছে,
এখন এই কাটি হালাই যদি 2-4টা পাইলে পাইলাম শুকিয়ে থাকে, আর যদি না পাইতো আর করার কিছু নাই। আমাকে ধান সব নষ্ট হয়ে গেছে, আমরা কিছু ধান যেগুন কাছে কুড়িয়ে উঠাইতাম পারছি সেগুন সিদ্ধ করি। প্রতি বছরই জেলায় আমনের বাম্পার ফলন ছাড়িয়ে যায় উৎপাদনের লক্ষ্যমাত্রা। তবে এবার যে সময় ধান পাকতে শুরু করেছে ঠিক তখন আকস্মিক ঘূর্ণিঝড় জাওয়াদ কেড়ে নিয়েছে চাষিদের স্বপ্ন। বনে ফালে দানে জানে শুয়ে পড়ছে, শুয়ে পড়ানোর পরে আমাদের পানিতে পচিয়া গলিয়া আমরা পুরা চাষে আমরা পুরা লোকসানের দিকে যেতে গিয়েছি। এখন আমরা এই ক্ষয়ক্ষতি কি দিয়া পূরণ করবো এটা নিয়ে আমরা খুব চিন্তিত। ক্ষতিগ্রস্ত চাষিদের সরকারি প্রণোদনা দেওয়ার আশ্বাস দিলেন জেলা কৃষি কর্মকর্তা। বিষয়টি সরকারের বিবেচনাধীন রয়েছে। কৃষকদের ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য আশা করি আমরা সরকার থেকে কিছু প্রণোদনা কর্মসূচি ইতিমধ্যে পেয়ে যাব। এটা পেলে কৃষক দ্রুত তাদের খুশি পুষিয়ে নিতে পারবে। চলতি মৌসুমে জেলায় আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় 1,80,000 হেক্টর এবং উৎপাদন লক্ষ্যমাত্রা 4.5 লাখ টন। সুমাইয়া আরেফিন অর্নি, যমুনা নিউজ। দর্শক, আমরা দক্ষিণের এই আমন ধান কাটার খবর সরাসরি জানতে চাই। যাচ্ছি সাতক্ষীরায় আমাদের সহকর্মী আহসানুর রহমান রাজীবের কাছে। রাজীব, এই যে এখন ধান কাটা নিয়ে এক ধরনের দুশ্চিন্তার মধ্যে পড়েছেন দক্ষিণাঞ্চলের অনেক কৃষক, কি অবস্থা দেখতে পাচ্ছেন? কি পরিমাণ ধান আসলে তারা শেষ মুহূর্তে ঘরে তুলতে পারছেন, আর লোকসানের পরিবারই বা কেমন হবে? তৌহিদ, ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে টানা 3 দিনের যে বৃষ্টিপাত হয়েছিল, সেই বৃষ্টিপাতে সাতক্ষীরার অধিকাংশ এলাকায় কিন্তু জলাবদ্ধতা তৈরি হয় এবং বেশিরভাগ এলাকায় যে সমস্ত এলাকাতে ধান পেকেছিল অল্প কিছুদিন পরেই সেই সমস্ত ধান কাটার কথা ছিল। ঠিক সেই মুহূর্তে যখন বৃষ্টিটি হয়, এই সময় কিন্তু অনেক এলাকায় ধান নষ্ট হয়ে গিয়েছে এবং বেশিরভাগ এলাকার কৃষকরা তাদের যে ধান সেটি তারা মাঠ থেকে কেটে বাড়িতে আনতে পারেনি। অনেকে ধান কেটে রেখেছিলেন, সেই ধানগুলো কিন্তু মাঠেই নষ্ট হয়ে গিয়েছে। তো নতুন করে সেই সমস্ত এলাকাতে আবারও এখন ধান চাষ তারা শুরু করেছেন। অনেক জায়গায় পানি নেমে গিয়েছে, অনেক জায়গায় এখনো পানি জলাবদ্ধতা রয়েছে, সেই সমস্ত এলাকায় কিন্তু ধান হচ্ছে না। আমি এখন যে এলাকাটিতে রয়েছি এখানে দেখতে পাচ্ছি যে এই যে এলাকাটিতে এখানে কিন্তু ঘেরের যে এলাকা, ঘের এলাকায় কিন্তু বছরে একটি সময় মাছ চাষ হয় এবং পরবর্তী একটি সময় ধান চাষ হয়। তো এখানে ধান চাষ যেটি হয়েছিল সেই ধানটি তারা তুলে নিয়েছেন। এখন তারা নতুন করে আবারও বীজতলা তৈরি করছেন। এর আগেও কিন্তু একটি বীজতলা নষ্ট হয়েছে, কারণ সেই সময় বৃষ্টিপাতের কারণে এই সমস্ত এলাকায় সব জলাবদ্ধতা ছিল এবং পানি জমেছিল। সেটি তারা মেশিন দিয়ে সরিয়ে সেই পানিটি তারা ছেঁচেছেন এবং কাজ শেষ করার পরে কিন্তু তারা আবার নতুন করে এখানে যে বীজতলা সেটি তৈরি করছেন। এছাড়া দক্ষিণ অঞ্চলের যে উপকূলীয় দুটি উপজেলা রয়েছে সাতক্ষীরার, শ্যামনগর এবং কালীগঞ্জ, সেই এলাকাতে অনেক এলাকায় লবণাক্ত সহনশীল যে সমস্ত ধানজাত রয়েছে সেগুলো চাষ করা হয়। সেটি পাকতে আরও 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ সময় লাগবে। তারা কিন্তু সেই ধানগুলো তুলতে পারবেন বলে আমাদেরকে জানিয়েছেন, কারণ সেই এলাকায় খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি বলে তারা জানিয়েছেন। এছাড়া জেলা কৃষি বিভাগের তরফ থেকে বলা হচ্ছে যে তারা 1 কোটি টাকার ক্ষয়ক্ষতির হিসেব করেছেন এবং যদিও কিন্তু কৃষকরা বলছেন যে এই ক্ষয়ক্ষতির পরিমাণ আরো অনেক বেশি। এছাড়া জেলার যে দুটি উপজেলা রয়েছে কলারুয়া এবং তালা, এই সমস্ত এলাকার বিস্তীর্ণ এলাকাতে সরিষার আবাদ হয়েছিল, শীতকালীন সবজির আবাদ হয়েছিল। সেই সরিষা কিন্তু নষ্ট হয়েছে, শীতকালীন সবজিগুলোও নষ্ট হয়েছে। এই ছিল এখানকার কৃষিতে ক্ষয়ক্ষতি। এছাড়া এই ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে বেশ কিছু এলাকায় মাছের যে চাষ হয়, যেখানে লবণ পানিতে চিংড়ি মাছের চাষ করা হয়, সেই সমস্ত এলাকায় যারা নতুন করে চিংড়ির পোনা ছেড়েছিলেন, সেই সমস্ত এলাকায় মিষ্টি পানির প্রভাবে কিন্তু সেখানে লবণ পানির যে চিংড়ি মাছগুলো সেগুলো মারা গিয়েছিল বলে সেখানকার মাছ চাষিরা আমাদেরকে জানিয়েছিলেন। কারণ জেলায় প্রায় 61,000 মৎস্য খামার রয়েছে, এখানকার প্রায় 1/3 জমিতে কিন্তু মাছ চাষ করা হয়। তৌহিদ, এই ছিল সাতক্ষীরার সর্বশেষ পরিস্থিতি। রাজীব, ধন্যবাদ আপনাকে। আপনি বেশ কিছু ক্ষয়ক্ষতির খবর জানালেন। আমাদের সহকর্মী শফিক ছোটন আছেন এই মুহূর্তে নওগাঁয়, আমরা তার কাছে যেতে চাই, তিনি ধানের বাজারের বেচাকেনার খবর জানাবেন। শফিক, নওগাঁতে যখনই ধান কাটার পরে বেচাকেনা শুরু হয় তখনই আমরা দেখেছি মিলাররা পর্যাপ্ত ধান পান না, এমন একটি কথা বলা হয়। ধানের দাম মিলাররা বলেন বেশি, কৃষক বলেন তারা ধানের দাম পাচ্ছেন না। এবারের কি পরিস্থিতি? তৌহিদ, আসলে এই বছর আমনে সারা দেশে প্রায় 2 কোটি মেট্রিক টন ধান উৎপাদন হওয়ার কথা। এরই মধ্যে কিন্তু প্রায় 80 থেকে 85 ভাগ ধান কৃষকের ঘরে উঠেছে। অর্থাৎ উত্তরাঞ্চলের নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, দিনাজপুরের যে ধানগুলো মাঠে ছিল এগুলোর প্রায় 80 ভাগ ধান কিন্তু ঘরে উঠেছে। কৃষকরা তাদের ফলন ঘরে তুলেছেন। কিন্তু এখন যে ধানগুলো রয়েছে সেগুলো বিশেষ করে চিনি আতপ বা সুগন্ধি জাতীয় ধান, সেগুলো উঠতে শুরু করেছে। কিন্তু এই ধানের বাজারে এবার কিন্তু শুরু থেকেই কিছুটা ভিন্ন রকম বিষয় পরিলক্ষিত হচ্ছে। অর্থাৎ আমরা শুরু থেকেই দেখছি যে এবার মোটা বা
মাঝারি জাতের যে ধানগুলো উঠেছে সেগুলো কিন্তু শুরু থেকেই বাজার দর অনেকটা বেশি, অর্থাৎ চাষিরা ভালো দাম পাচ্ছেন, এই দিক থেকে চাষিরা খুশি। কিন্তু গত মৌসুমের যে ধানগুলো রয়েছিল সেগুলো কিন্তু অনেকটা দাম আরো বেড়েছে, অর্থাৎ এখন যদি বলি যে চিকন ধানগুলো এখন বিক্রি হচ্ছে বাজারে 1300 থেকে 1400 টাকা মন, আর নতুন যে ধানগুলো সেগুলো বিক্রি হচ্ছে 1250 থেকে 1300 টাকা। এটি শুকনা, যেগুলো একেবারে শুকনো ধান, ঝরঝরে ধান সেগুলো। আর কাঁচা ধানগুলো বিক্রি হচ্ছে কিন্তু এখনো 1050 থেকে 1100 টাকা দরে। অর্থাৎ ধানের দাম এবার ভালো, সব মিলে কৃষকরা খুশি। কিন্তু চালের বাজারের যে অস্থিরতা সেটি কিন্তু এখনো আমরা একই অবস্থা দেখছি, কোনো পরিবর্তন আসেনি। অর্থাৎ চালের বাজার এখনো ঊর্ধ্বমুখী, অর্থাৎ নতুন ধান চালের যে একটা প্রভাব পড়ার কথা বাজারে সেটি কিন্তু পড়েনি। যদিও বলা হচ্ছে দেশের বাইরে থেকে পর্যাপ্ত পরিমাণের চাল আমদানি করেছে সরকার, বেসরকারিভাবে চাল আমদানি হয়েছে, নতুন 2টা ফলন উঠেছে, কিন্তু তারপরেও চালের বাজার কেন অস্থির এই প্রশ্নের কিন্তু সঠিক কেউ জবাব দিতে পারছেন না। তবে এখানকার ব্যবসায়ী এবং মিলার যারা রয়েছেন তারা বলছেন বাজারে ধানের দাম বেশি হওয়ার কারণে আসলে চালের বাজারের যে ঊর্ধ্বগতি সেটি নামানো যাচ্ছে না। ছোটন, এই প্রসঙ্গে একটি প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যে মিলাররা কি বলছেন তারা পর্যাপ্ত ধান পাচ্ছেন নাকি পাচ্ছেন না, কি বলছেন এবার তারা? হ্যাঁ তৌহিদ, আপনি যথার্থ বলেছেন। আসলে মিলারদের কাছে আমি এই প্রশ্নটা করেছিলাম, তারা যেটি বলছেন যে এই হাটগুলোতে যে পরিমাণ ধান ওঠার কথা এখন পর্যন্ত কিন্তু তারা সেই পরিমাণ ধান পাচ্ছেন না। অর্থাৎ তাদের যে চাহিদা, মিল চালানোর জন্য যে ধানের চাহিদা সেটি কিন্তু তারা পাচ্ছেন না। একটি অভিযোগ তারা করেছেন, যারা সাধারণ মিলার আছেন তারা বলছেন যে দেশের বড় বড় মিলার এবং বেশ কিছু ব্র্যান্ড কোম্পানি যারা ধান কিনে মজুত করছেন, অধিক ধান কিনে মজুত করার কারণেই এই অঞ্চলের যারা মিলার রয়েছেন, সাধারণ মিলার রয়েছেন এবং হাস্কিং মিলার রয়েছেন, তারা কিন্তু বলছেন হাটে পর্যাপ্ত ধান তারা পাচ্ছেন না। এবং বেশিরভাগ ধান চাষিদের খলা থেকে, অর্থাৎ চাষিরা যখন ধান কেটে মাড়াই করেন সেখান থেকে আসলে বিক্রি করছেন ফরিয়াদের মাধ্যমে বড় বড় মজুতদার এবং বড় বড় মিলারদের কাছে। তৌহিদ, ধন্যবাদ আপনাকে শফিক। শীত জেকে না বসলেও ক্রেতাদের ভিড়ে সরগরম চট্টগ্রামের বিপণী বিতান। গরম পোশাকের পাশাপাশি বেচাকেনা বেড়েছে কম্বলেরও। ভিড় করছেন উচ্চ মধ্যবিত্তদের অনেকেই। ব্যবসায়ীদের আশা ঠান্ডা বাড়লে বেচাকেনা আরও বাড়বে। বন্দরনগরী চট্টগ্রামে শীত এখনো জেকে বসেনি, এরপরও শুরু হয়ে গেছে শীতের পোশাকের বিকিকিনি। নিম্নবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্তদের শীত বস্ত্র কেনার পছন্দের জায়গা চট্টগ্রামের জহুর হকার্স মার্কেট। যারা একটু কম দামে শীতের কাপড় নিতে চান তারা ফুটপাতের কাপড়ের স্তূপ থেকেই খুঁজে নিচ্ছেন পছন্দের শীতের পোশাক। রিক্সা চালক, বিভিন্ন নিম্ন শ্রেণীর মানুষগুলো এখানে আসে। 50 টাকা, 20 টাকা, 30 টাকা পাইলে আমরা ছেড়ে দিই। শীত যত পড়বে এত কি বেচা কিনা হবে। মার্কেটে গেলে অনেক দাম, এইখানে একটু দাম কম, যার জন্য আমরা মধ্যবর্তী যারা আছে এখান থেকে নিলে মোটামুটি আমাদের চলে, পছন্দ মতো হয় আর দামও কম, খুবই কম। শীতের পোশাকের জন্য ভিড় দেখা গেছে হকার্স মার্কেটের ভিতরে। কেউ কিনছেন, কেউ বা পছন্দের পোশাক খুঁজছেন। ব্যবসায়ীরা বিক্রি নিয়ে সন্তুষ্ট হলেও শীত বাড়লে বিক্রিও বাড়বে বলে আশা প্রকাশ করেন তারা। অগ্রিম প্রস্তুতি এবং দাম বেড়ে যাবে, এখন তো সবকিছুর দাম বাড়তেছে। শীতের পোশাক নেওয়ার জন্য এসেছিলাম, শীতের পোশাক দেখেছি, পছন্দ হয়েছে। এখানে রিজনেবল দামে ভালো ভালো জিনিস পাওয়া যায়, গার্মেন্টসের জিনিস পাওয়া যায়, যেহেতু এই জন্যই আমরা আসছি এখানে। ডিসেম্বরের শুরু থেকে ভালোভাবে ব্যবসা বাণিজ্য হয়েছে, এইভাবে এখন আপনার ফেব্রুয়ারি পর্যন্ত আশা করতেছি। মোটামুটি শীত পড়ছে তো এখন মোটামুটি সেল আছে। এখানে তো বেশিরভাগ মিনিমাম প্রাইজের মধ্যে চলে, বেশি প্রাইজের চলে না। শীতের পোশাকের পাশাপাশি জমে উঠেছে কম্বলের বাজারও। 200 থেকে 3000 টাকায় সাধ্যের মধ্যেই কেনা যাচ্ছে কম্বল। আমাদের কম্বলগুলো চায়না থেকে আছে, কোরিয়ান, ফ্রান্সের, তারপরে ইতালি। দাম বাড়ার আগেই কিনে ফেলতেছে, এরপরে আসা সম্ভব না। ওমিক্রন শুরু হচ্ছে, এই কারণে শীতের আগে আমি নিয়ে চলে যাচ্ছি। এখানে সবসময় এসব দোকান আছে, বেশিরভাগ এই জন্য আসা। দাম বলতেছে এগুলো আমরা 3000 টাকা 2500 টাকা করে নিচ্ছি, ওরা বলতেছে 2টা 11000। খুচরা বেচাটা খুব কম, পাইকারি ব্যবসাটা হচ্ছে যে আপনার আগস্ট মাস থেকে। হকার্সের পাশাপাশি বন্দরনগরীর বিপণী বিতান ও অভিজাত মার্কেটগুলোতেও চলছে শীতের পোশাক বিক্রির ধুম। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। পুঁজিবাজারের লেনদেনের খবর জানিয়ে দিতে চাই। সপ্তাহের প্রথম কার্যদিবস, শেষ কার্যদিবস আমরা দেখেছিলাম গেল সপ্তাহে বেশ চাঙ্গা ভাব ছিল ঢাকা ও চট্টগ্রামের পুঁজিবাজারে। আবার সপ্তাহের প্রথম দিন আমরা কিন্তু দেখতে পাচ্ছি বাজার পড়ে গিয়েছে, বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। শুরুতেই ঢাকার খবর, ডিএসসি ব্রড ইন্ডেক্স 54 পয়েন্ট কমে গেছে, 6813 পয়েন্টে দাঁড়িয়েছে। এখনও লেনদেনের 2 ঘন্টা হয়নি। ডিএসসিএস 12 পয়েন্ট কমেছে, ডিএস30 32 পয়েন্ট কমে 2553 পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনের পরিমাণ অন্য দিনের তুলনায় বেশ কম, 312 কোটি 38 লাখ টাকা শেয়ারের লেনদেন হয়েছে এখন পর্যন্ত।
213টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমে গেছে, বেড়েছে 111টির, অপরিবর্তিত 51টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে লেনদেন চলতে চলতে ঠিক বেলা 10:25-এর দিকে লেনদেনে কিন্তু পতনটি শুরু হয় এবং পরবর্তীতে এই পতন আরও বেশি ত্বরান্বিত হয় বেলা 11:30টার কিছু আগে। তখন সূচক একেবারেই 6,813 পয়েন্টের কাছাকাছি চলে আসে, যেটি এই মুহূর্তের বাস্তবতা। আমরা দেখতে পাচ্ছি লেনদেনের ভিত্তিতে সকাল থেকে শীর্ষে রয়েছে বেক্সিমকো, 27,69,00,000 টাকা শেয়ারের লেনদেন হয়েছে। ওয়ান ব্যাংক দ্বিতীয় অবস্থানে, তৃতীয় অবস্থানে সোনালী পেপার মিলস 11,57,00,000 টাকা শেয়ারের লেনদেন নিয়ে চতুর্থ এবং পঞ্চম অবস্থানে রয়েছে অ্যাক্টিভ ফাইন কেমিক্যাল এবং ফরচুন। অ্যাক্টিভ ফাইনকে অনেকদিন পর আমরা 10-এর ভিতরে, ইনফ্যাক্ট 5-এর ভিতরে দেখতে পাচ্ছি। এর বাইরে ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর এক ধরনের দাপট রয়েছে আজকে। 8 নম্বর এবং 12 নম্বর অবস্থানে আমরা দেখতে পাচ্ছি রয়েছে বিমা খাতের প্রতিষ্ঠান, 19 নম্বর অবস্থানে বিমা খাতের প্রতিষ্ঠান রয়েছে এবং শেষ অবস্থানটি রূপাল ইন্স্যুরেন্সের, এটিও বিমা খাতের প্রতিষ্ঠান। প্রায় 3 কোটি টাকার শেয়ারের লেনদেন হয়েছে এই প্রতিষ্ঠানটির। চট্টগ্রামের পুঁজিবাজারে যদি যাই, চিটাগং অল শেয়ার প্রাইস ইন্ডেক্স ক্যাসপি সহ অন্যান্য সূচকের নিম্নমুখী প্রবণতা। 231 পয়েন্ট কমে ক্যাসপি এই মুহূর্তে 19,000 পয়েন্টে আবার নেমে গেছে, 19,843-এ দাঁড়িয়েছে। সিসিএক্স কমেছে 139 পয়েন্ট, সিসি30 কমেছে 112 পয়েন্ট। চট্টগ্রামের পুঁজিবাজারে লেনদেন হয়েছে 15 কোটি টাকার কিছু বেশি শেয়ার। 124টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম এখানে কমে গেছে, বেড়েছে 70টির, অপরিবর্তিত 12টির দাম। ভ্যালুর ভিত্তিতে পুঁজিবাজারে শীর্ষে রয়েছে SKICL, পরের অবস্থানে রবি এবং তৃতীয় অবস্থানে প্যারামাউন্ট টেক্সটাইলস। পাকিস্তানে একটি ব্যাংকে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে 14 জনের মৃত্যু হয়েছে, আহত অনেকে। শনিবার বিকেলে দক্ষিণাঞ্চলীয় শহর করাচির হাবিব ব্যাংকে এই দুর্ঘটনা হয়। ধারণা করা হচ্ছে সুয়ারেজ লাইনে গ্যাস লিকেজ থেকেই বিস্ফোরণ হয়েছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন অনেকে, তাই মৃতের সংখ্যা বাড়তে পারে। প্রত্যক্ষদর্শীরা জানান, তীব্র বিস্ফোরণে দরজা জানালা সহ ভবনের বিভিন্ন অংশ ধসে গেছে, নষ্ট হয়ে গেছে জরুরি কাগজপত্র, ক্ষতিগ্রস্ত ভবনের সামনে থাকা বেশ কিছু যানবাহন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জরুরি বিভাগের সদস্যরা, তারা ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। দর্শক, এই ছিল বিজনেস রুটের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।